নায়িকা রেশমা ফেসবুক লাইভের মধ্যে এসে কেন কাঁদলেন? আসলেই কি নায়িকা রেশমা মানুষের ঘরবাড়ি মুছে নিজের জীবন চালায়? আর নায়িকা রেশমার স্বামী কেন তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন? তানিয়া বৃষ্টির কথা বলতে গিয়ে নায়িকা রেশমা কেন কেঁদে গেলেন? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা নায়িকা রেশমার সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা, এমন কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো যেগুলো দেখার পর সত্যিকারের আপনি কান্নায় ভেঙে পড়বেন। চলুন সেই সব ভিডিওগুলো দেখে নিই তাহলে। এখানে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, নায়িকা রেশমা তিনি ঘর মুছছেন, কিন্তু কেন? মদ দিয়ে আমি ঘর মুছতে পারি না, তার উপরে আবার হাঁটু বাস করে ঘর মুছতে পারি না, ডাক্তারের নিষেধ হাঁটু বাস করা। সো আমি শুয়ে শুয়ে সাপের মতো ঘর মুছি, এই সাপের মতো মুছতেছি আর নিচের দিকে যাচ্ছি। আর নায়িকা রেশমার ছেলেরা তাকে কিভাবে ঘর থেকে বের করে দেয় দেখুন। তাদের কথা বলতে গিয়ে সে কেমন কেঁদে ফেলে। আমার ছেলে থাকে না তো আমার কাছে, আমার দুই ছেলেই খুব ভালো আছে, কিন্তু আমার তো ওরা ছাড়া আর কেউ নাই। ওদেরকে নিয়ে তো জীবনটা কাটিয়ে দিলাম, যে ছেলে মেয়ে যখন বড় হবে ওরা দূরে চলে যাবে, মা তো চাইবে তার সন্তান চোখের সামনে থাকুক। এখন আমরা নায়িকা রেশমাকে কি কারণে তার স্বামী ঘর থেকে বার করে দিয়েছিল সেটা জানবো। আমার হাজবেন্ডের সাথে আমার বয়সী ডিফারেন্স 27-28 বছরের। তো সময় শেষ, ও তো বেবি দরকার। বেবি হলো, তো বেবি যখন পেটে বুঝতাম না, ওই যে দৌড়াইছি খেলাইছি, যা তা মন চাষে তাই করছি। তারপরে নর্মাল বেবি হলো, এই বেবিটাকে নিয়ে তো গ্রামে কাটালাম, তারপরে শহরে আসলাম বেবিকে স্কুলে দেওয়ার সময়। আপনার প্রথম বেবি যিনি, ওনার বয়স কত এখন? ওর বয়স এখন 35। সো আপনারা এখন তাহলে চিন্তা করেন যে ওনার কত আগের গল্প। জি হ্যাঁ, তো ওকে স্কুলে ভর্তি করলাম ওয়াইডব্লিউসিতে কুমিল্লা। তখন আরেকটা বেবি আসে 7 বছর পর। ওই বেবিটা হওয়ার 1.5 বছরের মাথায় আমার হাজব্যান্ড ডিসি অফিসের জব, কিন্তু খুব পেইনফুল একটা জব, তাও আবার ডিসি সিএ কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট। আর কেন হয়েছে আমি জানি না, ব্রেন স্ট্রোক করে উনি প্যারালাইজড হয়ে গেলেন। একটা বেবি তখন 4-এ পড়ে, আর একটা বেবি আমার 1.5 বছর কি 2 বছর প্যারালাইজড হয়ে যায়। আমি তখন ঢাকায় সেন্ট্রাল হসপিটালে আইসিইউতে, আমার হাজব্যান্ড 1.5 মাস যা ছিল টাকা পয়সা সব শেষ। তারপর সে একটু সুস্থ হলেন, কিন্তু কথা বলতে পারতেন না। বন্ধুরা, তানিয়া বৃষ্টি সম্পর্কে নায়িকা রেশমা বলতে গিয়ে কেন কাঁদলেন সেটা এখন জেনে নেব। আমাদের কোনো নায়ক নায়িকা যদি অসুস্থ হয় আমি পাগল হয়ে যাই। আপনারা হয়তো দেখতে পেরেছেন যে আমি তানিয়া বৃষ্টিকে নিয়ে সবসময় কনসার্ন থাকি, আমি অলওয়েজ ওকে খোঁজ খবর নেই, ওর ছবি পোস্ট করি, ওর খবরটা জানাই সাংবাদিকদেরকে। আমার ওরকমই লাগে যে একটা নায়ক একটা নায়িকা অসুস্থ হবে, ওদের খোঁজ খবর নিতে হবে, ওরা ভালো থাকুক, ওরা তো আমাদেরই সন্তান। নায়ক নায়িকা বিপদে পড়লেও আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি ওদেরকে উদ্ধার করো, কারণ ও শিল্পী, আর শিল্পী কখনো মৃত্যু হয় না, শিল্পী কখনো খারাপ থাকতে পারে না। সে তার নিজের একার না, তার জীবনটা একার না, সে আমাদের জন্য বেঁচে আছে, মানে জনগণের জন্য বেঁচে আছে শিল্পী, তাকে ভালো থাকতেই হবে। একটা নায়ক নায়িকার মাথা ব্যথা হচ্ছে, আমি কিন্তু তার মাথাটা মেসেজ করে দিই, আমি কিন্তু মা ক্যারেক্টার মা, কিন্তু তার মাথাটা, হ্যাঁ তার মাথায় হাত বুলাই দেয়, মাথায় টিপে দেই, একটু বাম লাগিয়ে দিই, একটু প্যারাসিটামল খেতে দিই, আমি এটা করি। আমি বাস্তবে যেমন মা, এই আপনার সামনে আমি যেমন মা, সেরকম মা ক্যারেক্টারগুলো করতে পছন্দ করি। আমাদের শ্রদ্ধেয় ডলি জহুর আন্টি, দিলারা জামান, শর্মিলী আহমেদ, ওনারা যেগুলো করেছে ওই ধরনের ক্যারেক্টার। আর বন্ধুরা, চলুন এখন আমরা নায়িকা রেশমার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো জেনে নিই তাহলে। সবাই টিফিনে চিকেন পরোটা নিয়ে আসে, আমি একটা চিকেন পিস নিয়ে যাব। আমি গ্যারান্টি দিতে পারি, সেকেন্ড ম্যারেজ করলে সৎ বাবা সৎ মায়ের ঘরে সন্তান কখনো ভালো থাকে না। আজকে এখানে লাইমলাইটে আছেন বলে আপনারটা আমরা প্রচার করতে পারছি, কিন্তু অনেক মা আছে যারা হয়তো এই ফ্যাসিলিটি পান না, কিন্তু নীরবে নিভৃতে পুরো জীবনটাই তার সন্তানের জন্য দিয়ে যান, বিভিন্ন অ্যাঙ্গেলে দিয়ে যান। 27 কি 28 বছরের বড় একজনের সাথে আমার বিয়ে দিয়ে দিল। আপনি আপনার পরিবার, ছোটবেলা, শৈশব কোথায় কেটেছে সবকিছু নিয়ে যদি আমাদেরকে একটু বলেন। প্রথমত আমি অনাকাঙ্ক্ষিত একটা বেবি। অনাকাঙ্ক্ষিত বলতে? আমরা 7 ভাই বোন। জি। প্রথম 4 বোন হওয়ার পরে মানে অনেক মন খারাপ ছিল পরিবারের, 4টা মেয়ে। আচ্ছা। তারপর 2 ভাই হয়, তারপর তার দরকার নেই, 4 মেয়ে 2 ছেলে হয়ে গেছে।
হুট করে আমার ইমিডিয়েটলি বড় ভাইটার 4 বছর পর, প্রত্যেকটা ভাই বোন 1.5 বছর 1 বছরের বড় ছোট, 4 বছর পর আমার আম্মা কনসিভ করে। আচ্ছা, তখন সবার মন খারাপ হয়ে গেছে যে এখন কিভাবে, কারণ আমার বড় বোনের অলরেডি বিয়ে হয়ে গেছে, আমার বড় বোনটা অলরেডি বিয়ে হয়ে গেছে। একটা মান সম্মানের বিষয় একটা। হ্যাঁ, তখন আমার মামা আবার MBBS ডাক্তার ছিলেন রেলওয়েতে, ওনার কাছে নিয়ে গেল, তো উনি বললো যে সময় নেই এখন, আর অ্যাবর্শন করার জন্য সময়টা নেই। এগুলো আপনি বড় হয়ে জেনেছেন না? আমি বড় হয়ে জেনেছি। হুম। অনাকাঙ্ক্ষিত বেবি অনাদরে বড় হয়ে হাজবেন্ডের সংসারে অবহেলিত হয়, এই অটা আমার জীবনে রয়ে গেল। আবার শুনি একটু, মানে আপনার বাবা কি করতেন? আমার বাবা এয়ারফোর্সে জব করতেন। ওকে। উনি যখন যুদ্ধের সময়, পাকিস্তানে ছিল তো পোস্টিং, যুদ্ধের সময় উনি মানে ওখান থেকে চলে আসে, জবটা আচ্ছা। ছেড়ে দিয়ে, মানে জব তো আর ছাড়া যায় না, মানে উনি পাকিস্তানে থাকবে না, দেশপ্রেম যেটা, উনি চলে আসে। ওনাকে নেওয়ার জন্য অনেকবার ফোর্স আসছে, উনি লুকিয়ে থাকতো, আচ্ছা। আর যায়নি। তারপরে ব্যবসা বাণিজ্য, আমাদের একটা পৈতৃক বিজনেস ছিল, মুদ্রণ ব্যবসা। ও আচ্ছা। হাজীগঞ্জের প্রেস, ওই যে অক্ষর বসিয়ে বসিয়ে লেখা হতো কালি লাগিয়ে, সেটা চাঁদপুর কচুয়াতে, হাজীগঞ্জে। তো যাই হোক, আমার জন্ম হলো, 7 ভাই বোন, বোনদের বিয়ে হয়ে গেল, বোনদের বাচ্চা হলো, আমি যে একটা ছোট্ট বাচ্চা বাসায় আছি এটার দিকে কারো খেয়ালই নেই। আমি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনাই করি নাই, শুধু স্কুলে ভর্তি হয়েছি, আসতাম যেতাম, বার্ষিক পরীক্ষাটা দিতাম। আমি যদি কোনো বোনের, তখন কিন্তু একটা ট্রেন্ড ছিল যে বোনের বাসায় ছোট বোন বেড়াতে যায়, আমি বেড়াতে গেলে 6 মাস আমার আব্বু আমাকে আনতো না, ওহো, পড়েই থাকতাম, মানে বোনে মেয়ে কোলে নিতাম। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ। এই বাচ্চাটা পড়াশোনা লাগবে না, ও পড়বে না। আচ্ছা, যাই হোক, ক্লাস 5-এর বছর যখন আমি মোটামুটি পাস করলাম, তখন আমার ভাইটা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করতো, ও ছুটিতে বাড়িতে গেল, গিয়ে ও আমাকে একটু পড়াশোনা ধরলো, যে ও তো কোনো লাইফ নেই, ও তো পড়ে আছে, ও আমাকে একটু পড়াশোনা করলো। উনি যখন পড়াশোনা আমাকে পড়াতে শুরু করলো, তখন আমি মোটামুটি রেজাল্ট ভালো করতে শুরু করলাম। আমার রেজাল্ট তো ভালো করছি, আমার স্কুলে যেতে ভালো লাগছে, এর আগে ভালো লাগতো না। আমাকে যেই টিচার ম্যাথ পড়াতেন বাসায় এসে এবং ইংলিশ পড়াতেন, এই ম্যাথের টিচারকে নিয়ে আমাকে নিয়ে আগের দিনে ইপটিজিংটা হতো, এখন তো ফেসবুকে, তখন ছিল পাড়া মহল্লা দেয়ালে লিখতো এবং ছোট ছোট কাগজে ছাপাতো, গাছের মধ্যে লিখে রাখতো। হ্যাঁ, ছাপাতো। এবং এটার সাথে জড়িত ছিল আরেকটা প্রেস, আব্বার শত্রু, যেহেতু আব্বা ইয়ের কাজ করতেন, বোর্ডের কাজ করতেন, প্রশ্ন ছাপাতেন, বিগ কাজগুলা করতেন চাঁদপুরে, এবং দৈনিক পত্রিকাগুলোতে কবিতা, ওই আমার কবিতা কিন্তু ছাপানো হতো। ওই 5, 6, 7, 8 এই 3 বছর আমার, মানে ওই 3টা বছরই আমার মনে আছে, আমার মাই স্টুডেন্ট লাইফ, ওই 3টা বছর। তো আমার পিছনে লেগে গেল ক্লাসের পোলাপান, ছেলে মেয়েরা মিলে আমাকে এটা করে এরকম একটা অপমান করে দিল, বুঝেন। তখন 88 সাল। আমাদের সমাজের ওই সময়কার একটা বড় ধরনের ইয়ে ছিল, মেয়ের কোনো সমস্যা হচ্ছে মানে বিয়ে দিয়ে দাও, প্রবলেম সলভ। কিন্তু আসলে তো প্রবলেম সলভ হয় না। সেই 14 বছরের বাচ্চাটাকে বিয়ে দিয়ে দিল। এটা কি ওয়ান ডে নোটিস হয়েছে, লাইক আপনি জানতেনই না বা এরকম কোনো কিছু? অ্যারেঞ্জ ম্যারেজ? ডেফিনেটলি অ্যারেঞ্জ ম্যারেজ। আমি জানতাম, আমি আমার হাজবেন্ডকে দেখে বলেছি উনি তো আমার দাদার বয়স্ক পুরুষ, এটুকু বুঝতাম। কিন্তু আমার বিয়ে হবে, আমি বউ সাজবো, এটা আবার কিন্তু আস্তে আস্তে ভালো লাগতে শুরু করেছে। আমি নেল পালিশ পরবো, আমি টিকলি পরবো, মানে বাচ্চাদের যা হয়, আমি ভাবছি এটা একটা খেলা। আমার চেয়ে বয়সে 27 কি 28 বছরের বড় একজনের সাথে আমার বিয়ে দিয়ে দিল। তারপর তো একটু মোটা তাজা হলাম, শ্বশুরবাড়িতে 3 মাস পর আমি ঘুমটার নিচে, আমার লোকজন বলতেছে, আল্লাহ, মেয়ের বয়সী বাচ্চা বিয়ে করছে, বাচ্চা তো মেয়ের বয়সী, ও এই বউ কি থাকবে নাকি? গ্রামে কিন্তু কথাবার্তা এরকমই হয়, মানে সব সামনাসামনি, একদম সামনাসামনি। আমি ঘুমটাতে টুকু আমি শুনতেছি। তারপরে তো কাটতে লাগলো, আমি পুকুরে ঝাঁপ দিয়ে গাছে উঠি, তেঁতুল গাছে উঠি। শাশুড়ি আবার অতটা কিছু বলতো না, বাচ্চা মানুষ নিয়ে আসছে, কি করবে। কিন্তু হাজবেন্ড অনেক বকাঝকা করতো, অনেক ধমকাতো। ও আসবে, রিক্সার আওয়াজ পেলেই আলমারির পিছনে লুকিয়ে যেতাম। আমার প্ল্যান ছিল আমাকে খুঁজে বের করবে, কিন্তু বের করতো না, পাত্তাই দিত না। এই হচ্ছে আমার জীবন। তারপরে 1 বছরের মাথায় আমার বড় ছেলে হলো,
কারণ ছেলের সাথে আমার হাজবেন্ডের সাথে আমার বয়সী ডিফারেন্স 27-28 বছরের। So, ও তো সময় শেষ, ও তো বেবি দরকার। বেবি হলো, তো বেবি যখন পেটে বুঝতাম না, ওই যে দৌড়াইছি খেলাইছি, যা মন তা মন চাষে তাই করছি। তারপরে নর্মাল বেবি হলো, এই বেবিটাকে নিয়ে তো গ্রামে কাটালাম, তারপরে শহরে আসলাম বেবিকে স্কুলে দেওয়ার সময়। আপনার প্রথম বেবি যিনি, ওনার প্রথম বয়স baby। কত এখন? ওর বয়স এখন 35। সো আপনারা এখন তাহলে চিন্তা করেন যে ওনার কত আগের গল্প। জি, হ্যাঁ, তো ওকে স্কুলে ভর্তি করলাম ওয়াইডব্লিউসিতে কুমিল্লায়। তখন আরেকটা বেবি আসে 7 বছর পর। ওই বেবিটা হওয়ার 1.5 বছরের মাথায় আমার হাজব্যান্ড, ডিসি অফিসের জব কিন্তু খুব পেইনফুল একটা জব, তাও আবার ডিসি সিএ কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট। আর কেন হয়েছে আমি জানি না, ব্রেন স্ট্রোক করে উনি প্যারালাইজড হয়ে গেলেন। একটা বেবি তখন 4-এ পড়ে, আর একটা বেবি আমার 1.5 বছর কি 2 বছর প্যারালাইজড হয়ে যায়। আমি তখন ঢাকায় সেন্ট্রাল হসপিটালে আইসিইউতে, আমার হাজব্যান্ড 1.5 মাস যা ছিল টাকা পয়সা সব শেষ। তারপর সে একটু সুস্থ হলেন, কিন্তু কথা বলতে পারতেন না। আপনি এই পুরো সংসারটা এভাবে তখন সামলাচ্ছেন? আমার বয়স 22। তো কি করতেন, সংসার চলতো কিভাবে? শ্বশুরবাড়ি ফ্যামিলি থেকে মেন্টাল সাপোর্ট তো পাইনি, আর কোনো সাপোর্টই পাইনি। বাপের বাড়ি থেকে সাপোর্ট পেয়েছি। থাকার জায়গাটা নিজে ছিল কুমিল্লা শহরে, কান্দিপাড়ায় একটা টিন শেড বাড়ি ছিল, থাকার জায়গাটা ছিল। আর আমি কিন্তু এর মাঝে পড়াশোনাটা চালিয়ে গেছি। আমি এসএসসি পাস করেছি, ইন্টার পাস করেছি, এবং বিএসএস পাস করেছি। মানে সংসারে ধর্ম এগুলো হ্যাঁ করে? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা করেছি। ও অসুস্থ, ও তখন খুবই কম স্যালারি ছিল ওদের, 8,000 টাকা, 12,000 টাকা স্যালারি পেত। 8,000 টাকার মেডিসিন লাগতো, আর 4,000 টাকায় বাবার বাড়ি থেকে হেল্প, বাবা ছিল। তো তখন আমি ছোটবেলা থেকে সাজগোজের খুব শখ ছিল। আমি ব্রু প্লাগ চুল কাটতে পারতাম, আচ্ছা। ব্রু থ্রেডিং এবং চুল কাটতে পারতাম। আমি আমার ড্রেসিং টেবিলে বসে গেলাম, 5 টাকায় চুল কাটা, 10 টাকায় ব্রু প্লাগ। শ্বশুরবাড়ি থেকে কোনো সমস্যা হয় নাই? না, আমি তো শ্বশুরবাড়ি তো গ্রামে, হ্যাঁ। আমি চলে আসছি শহরে। কুমিল্লা শহরে একটা জায়গা ছিল, টিন শেড বাড়ি ছিল, যেটা আমার হাজবেন্ড সুস্থ অবস্থায় করেছিলেন। ওই জায়গাতেই মোটামুটি আপনি অ্যারেঞ্জ করলেন, কাইন্ড অফ পার্লার টাইপের। পার্লার টাইপের। আর পাশে একটা কোচিং সেন্টার ছিল রশিদ স্যারের, ওনারা আমাকে অনেক হেল্প করেছে। ওনার কোচিং সেন্টারে আমাকে থার্ড টিচার একজন থাকে, শুধু বলে যে চুপ 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 চুপ, কথা বলবে না, চুপ, ম্যাডামের কথা শুনো, এরকম একটা নিয়োগ দিল আমাকে 2,000 টাকা বেতনে। এই দিয়ে সংসার? বাচ্চা কাচ্চা? ওই যে বাচ্চারা তো আছেই। বড় ছেলেটা তখন কুমিল্লা জেলা স্কুলে পড়ে, ছোট ছেলেটা কুমিল্লা মিশনারি স্কুলে পড়ে। আমি অলওয়েজ ফার্স্ট। আল্লাহ কোনো আমি পড়াচ্ছি, সুযোগ দিয়ে দেয় আসলে। আমি পড়াচ্ছি। হুট করে অনেকগুলো স্টুডেন্ট চলে আসলো আমার কাছে কাজ শিখবে, কিভাবে আমি জানি না। ওরা আমার কাছে চুল কাটা ব্লু প্লাগ শিখবে, 8,000 10,000 টাকা কোর্স। তো ওই সময়ের একটা ছোট্ট কথা আমার মনে আছে, আমার বাচ্চাদেরকে তো গরুর মাংস কেজি 60 টাকা, তখন 60 কি 70 টাকা। 1 কেজি নিয়ে আসলে ওটারে আলু দিয়ে বুটের ডাল দিয়ে এক পাতিল রান্না করতাম, 4-5 দিন চলতো। একদিন মুরগি, দুপুরে যদি মুরগি খেতে দিতাম, ছোট ছেলেটা সবসময় অলওয়েজ সে একটু অন্যরকম ছিল, যেটা বইয়ের থেকে পাশ করে এখন আমেরিকায় এমএস করছে, বইয়ের থেকে বিএসসি করে সিভিলে টপ করে। ও সবসময় একটু আলাদা ছিল। তুমি খাচ্ছ না কেন, মুরগি 2 পিস দিয়েছি, খাচ্ছ না কেন? বলে যে এটা আমি রেখে দিব। কেন রেখে দিবা? সবাই টিফিনে চিকেন পরোটা নিয়ে আসে, আমি একটা চিকেন পিস নিয়ে যাব। মেমোরি মানুষকে আসলেই। আমার এই বড় ছেলেটা এখন ঢাকা মেডিকেল আছে, ও ডাক্তার, মেডিসিনে আছে, ফাইনাল ইয়ারে মেডিসিনে, আর 1.5 বছর FCPS শেষ হয়ে যাবে। আর ওর বউ আছে, এটা সেটেল ম্যারেজ, শিশু হাসপাতালে, ও শিশু ডাক্তার NICUতে আগারগাঁও। আর ছোট ছেলে বইয়ের থেকে বিএসসি পাস করে সিভিলে, ওর ওয়াইফ সহ এখন আমেরিকায় এমএস করছে, ফুল ফান্ডে আমেরিকার গভর্নমেন্ট নিয়ে গেছে। হাজবেন্ড তো তখন বেড রিডেন, বিছানায় পড়া, তাকেও ম্যানেজ করা কিন্তু একটা বিশাল ডিফিকাল্ট কাজ। তারপরে আপনার এত 2-3টা বাচ্চা, তাদেরকে ম্যানেজ করা, নিজের পার্লার সামলানো, প্লাস হলো আপনি আবার জবও করছেন। হ্যাঁ, বিয়ে হয়ে গেল
ক্লাস 8-এ পড়া অবস্থায়, মানে সংসার বুঝে ওঠার আগে আগে এত বড় বড় রেসপন্সিবিলিটি, মানে কেমনে সামলাইতেন আপা? আমি এটা আল্লাহকেই ধন্যবাদ জানাবো। আল্লাহ হয়তো ওই সময়টা আমাকে অনেক বেশি সাহস দিয়েছে। আপনার বাচ্চারা বিষয়গুলো বুঝতেন যে আমাদের পরিবারের অবস্থা? আমার বাচ্চারা যে কি পরিমাণ হেল্প করেছে আমাকে, আমি বোঝাতে পারবো না। আমি যখন পার্লারে কাজ করতাম, কর্মচারী ছিল না, আমি সারাদিন ইনকাম করি 60-70 টাকা। ওরাই আমাকে তাওয়াল ধুয়ে দিত, ওরা আমার চুলটা ঝাড়ু দিয়ে দিত, আমার এই বাচ্চা দুটোই। ওরা আমাকে অনেক হেল্প করতো, যা বলতাম তা শুনতো, যা বলতাম কখনো অবাধ্য হয়নি, কখনো না। আমার ছোট ছেলেকে টিচার রাখতে বলতো, কেন টিচার রাখতে হবে? আমি আর কি পড়ি, দেখেও দেখো আমি রেজাল্টটা কেমন করি, টিচার কেন রাখতে হবে? বাহ। এবং বড় ছেলে মেডিকেলে, ছোট ছেলে বুয়েটে, ওদের পকেট খরচ 50 টাকা। ভালোবাসা দিবসে আমি বলতাম, এবারও কি তুমি কাউকে ফুল দিতে পারবা না? আমি খুব ফ্র্যাঙ্ক আমার বাচ্চাদের সাথে। বলে, তুমি যে 50 টাকা দাও ওটা দিয়ে আবার মানে ফ্রেন্ডশিপ। তুমি জানো সবচেয়ে কম দামি কফি 250 টাকা। অনেক কষ্ট হয়েছে অসম্ভব ভাইয়া। মেধাবী ওরা। মানে কি বলবো, ওরা আমাকে হেল্প করেছে অনেক। আল্লাহ তো করেছি, ওরা আমাকে হেল্প করেছে। এটা করবা না তো না, ওটা করবে তো করবো। বিউটিফুল। একজন স্টিল নাও এখনো একই অবস্থা। আমি যেটা বলছিলাম আপনার সঙ্গে অফ এয়ারে, যে আমাদের বাচ্চাদেরকে অভাবে বড় করা উচিত। হ্যাঁ, অভাব না দেখানো- বলতে শেখানো উচিত না। ওইটাই বলছিলাম, মানে আপনি কিন্তু আমি আমার বাচ্চাদেরকে টিউশনই করতে দেইনি। ওকে। মেডিকেল স্টুডেন্ট একটা টিউশনি করলে 15-20 হাজার টাকা পায়। বুয়েটের স্টুডেন্ট টিউশনি করলে মানে কি বলেন, মন্ত্রী মিনিস্টারদের বাচ্চা পড়ালে তো গাড়ি আসে, গাড়ি নিয়ে যায় 30, 40, 50। কিন্তু আমি দেইনি। বড়টাকে দেইনি, মেডিকেলে পড়াশোনা করতে হবে। ছোটটাকে দেইনি, বড় লোকের মেয়েদের সাথে মিশে নষ্ট হয়ে যাবে। তারপর সে বললো, মা আমি আর পারছি না, আমাকে একটা টিউশনি করতে দাও। ঠিক আছে, আমি রেডি করে দিচ্ছি। ও 50 টাকা চলতে পারছে না, যখন বুয়েটে ভর্তি হলো। তারপরে আমাদের বিল্ডিংয়ে সুবাস্তাতে একটা ফ্যামিলি দেখে, একটা ছেলে বাচ্চা দেখে একটা টিউশনি 15,000 টাকা দিয়ে আমি রেডি করে দিচ্ছি। ভেরি ইন্টারেস্টিং। ওরা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর্যন্ত আপনার কথা সব কিছু অক্ষর করে সব এখন বিয়ে করছে, এখনো বউ হচ্ছে ওদের বন্ধু, ক্লাসমেট। আল্লাহ আসলে কোনো না কোনো দিক থেকে মানুষকে পূর্ণ করে। দেখেন, আপনি আপনার হাজবেন্ডের জায়গাটা থেকে বিষয়টা এরকম ছিল, কিন্তু আপনার বাচ্চাদের জায়গা ও থেকে এর মাঝে কিন্তু 11 বছর পর হাজবেন্ড মারা গেছে, আরো 11 বছর হয়ে গেছে ওকে, মানে এর মধ্যে বিছানায় শুয়ে শুয়ে উনি এভাবে- মারা গেছে। আমার ছোট ছেলে বুয়েটে ভর্তি হলো, বড় ছেলে 3rd ইয়ারে উঠলো, তখন মারা গেছে। মানে খুব ব্যক্তিগত একটা প্রশ্ন করতে, নিজের জীবনকে নিয়ে কখনো মনে হয়নি যে না, আমার একটা সেকেন্ড থট দেওয়া উচিত? বা আমি যখন কুমিল্লায় এই অবস্থায় আছি, প্রচুর বিয়ের অফার আসছে। আমার বাবা নিজে বলেছে যে এগুলো হয়তো শুনলে আমার শ্বশুরবাড়ির লোকজন কষ্ট পাবে, যে উনি তো মরেই গেলেন, কিছু তো করেই গেলেন না, যা ছিল তাও ভাই ব্রাদারের মধ্যে বিলিয়ে দিয়ে গেলেন, তাহলে তোমার আর এখানে থেকে কি লাভ, কিসের আশায়? অনেকবার বলেছে। আমি মাঝে মধ্যে ঘটকালি করতাম আত্মীয় স্বজনের, বান্ধবের মধ্যে। তখন মানুষ বলতেন, নিজের ঘটকালিটা নিজে করো না কেন? আর আমার লাইফে অনেক অফার ছিল। আমি যখন হাজব্যান্ড নিয়ে হসপিটালে, এই লাইব্রেরি সেন্ট্রালে, তখন কিছু ডক্টর আমাকে প্রপোজ করেছে। আপনি নিজেকে কি বোঝাতেন ওই সময়টাতে? প্রশ্নই আসে না। আমার বাচ্চাদেরকে আমি পরগাছার উপর রাখবো, ওদের কি হবে? আমি তো আমার বাচ্চাদেরকে পড়াশোনা করাবো, একটা কিছু বানাবো, এবং অল্প বয়সে 24-25 বয়সে বিয়ে করাবো, যাতে কোনো মেয়ের আমার মতো কষ্ট না হয়। ওদেরকে আমি মানুষ করব, ওরা যেন পড়াশোনা এমন পর্যায়ে যায় যাতে ওদের টাকার প্রয়োজন না হয়, পড়াশোনা দিয়ে চলতে পারে। আর যদি পড়াশোনা না করে, তাহলে আমি অট্টালিকা বানাবো, ইট বিক্রি করে খাবে, রড বিক্রি করে খাবে। আর যখন শিক্ষা দীক্ষা থাকবে, ওদের পয়সা লাগবেই না। এই যে ছোট ছেলেকে নিয়ে গেছে ফুল ফান্ডে, ওরা নিয়ে গেছে থাকা খাওয়া, উইথ ওয়াইফ সহ স্কলারশিপ। আমি কি করতাম, কুমিল্লায় থিয়েটারে গিয়ে নাটক দেখতাম। কুমিল্লা লোকাল থিয়েটারে ভালো লাগতো, যে কোনো একটা ফ্রাইডেতে আমি যেতাম। তো ওখানে শুনলাম যে এটিএন নাট্যযুদ্ধের একটা রিয়েলিটি শো করবে, কুমিল্লা থেকে বিভিন্ন 64 জেলা থেকে আর্টিস্ট নিবে, ইন্টারভিউ হবে, গ্রুমিং হবে, তৈরি করবো না। তখন আমি অ্যাপ্লাই করি। আমার মেন্টর ছিলেন সকাল আহমেদ। আচ্ছা। তখন তো হাজবেন্ড অসুস্থই, তেমন কিছু বলে না, হ্যাঁ না কিছুই বলে না। আমি এটা করলাম, কিন্তু বাপের বাড়ি থেকে ভীষণ প্রেশার ছিল। আমাদের কচুয়া কিন্তু একটু অন্যরকম, চাঁদপুর কচুয়া এগুলো একটু কনজারভেটিভ, একদম পছন্দ করতো না। তারপর সকাল আহমেদের মাধ্যমে আমি আসি, কম্পিটিশনে করি,
টপ 5-এ এসে প্রোগ্রামটা বন্ধ হয়ে যায়, ATN এর নাট্যযুদ্ধ। আচ্ছা, হ্যাঁ, টপ 5-এ এসে বন্ধ হয়ে যায়, ওখানে শেষ আমি কুমিল্লায়, আর আমার কোনো পাত্তা নেই। কিন্তু ওই মুহূর্তেই আমাকে কোনো বিয়ে বাড়িতে দাওয়াত দিত না। প্রথমত আমি বিধবা হয়েছি, আমাকে কোনো বিয়ে বাড়িতে দাওয়াত দিত না, আমার শ্বশুর বাড়িতে। যদিও দাওয়াত দিত, দূরে থাকো, হলুদ ধরতে পারবে না, ওহো, কারণ তুমি বিধবা। আমার করলে বাচ্চা দিত না, আমার কাছের আত্মীয় স্বজন। ও তো পাপ কাজ করে, মিডিয়ায় কাজ করে, এই নতুন বাচ্চার করলে দিও না। শুরুটা করলেন কিভাবে মিডিয়াতে? ওই যে তারপরে আমি তো হাজবেন্ড মরে যাওয়ার পর ছেলে বইটা টিকলো, বড়টা তো আগে থেকেই ঢাকা মেডিকেলে, তো ঢাকা শিফট হয়ে গেলাম। এই যে এখন যেখানে আছে এখানে আজকে প্রায় 12-13 বছর আসলাম। আসার পরে ভালো লাগে না, মানে ছেলেদের জন্য ঢাকায় আসে? হ্যাঁ, দুজন দুই দিকে চলে যায়, ছেলেরা একলা বাসে ভালো লাগে না। True. তখন অমিতাভ রাজা ফারুকি ভাইয়ের ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসাবে কাজ করতাম, 1500 টাকা 1000 টাকায়। এই ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট একটু বোঝাবেন আমাদের কি জিনিসটা? নায়ক নায়িকার পিছনে নাচে, ওকে, কথা বলে, হাত লাড়ে। আচ্ছা, এখানে তো ছেলেরা তখন এত বড় প্রতিষ্ঠানে পড়ছে, ওদের কোনো কমপ্লেইন ছিল না? না, ওরা তখন আস্তে আস্তে বুঝতে শিখেছে যে মার তো সময় কাটে না। আচ্ছা, তো বুঝতে তখন বুঝে। তারপরে এগুলার ভাল লাগছে না, ওর লেট নাইটে আসা, অনেক ঝামেলা। পরে সকাল ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, তখন আরফান ভাই, সকাল ভাই, বর্দা, মিঠু হ্যাঁ, আমাদের ক্লাস করাতেন, যারা যারা ক্লাস করতেন সবার নাম্বার রেখে দিয়েছিলাম, সবার সাথে যোগাযোগ করলাম। মনির মিঠু আপুর সাথে যোগাযোগ করলাম, বিভিন্ন ডিরেক্টরদের সাথে যোগাযোগ করলাম, সবাই ডাকা শুরু করলো। বড় বোন, কাজের বুয়া, বান্ধবী, ডাক্তার, উকিল, একটা সিন, দুইটা সিন এখন ব্যস্ততা কেমন? করতে করতে পর্যায়ে তার মধ্যে অনেক ঝামেলা ছিল, অফিসে আসে মিটিং করে, এগুলো আমি অ্যাভয়েড করতাম। ও, এগুলো ছিল, আপনি বললেন না, তখন আমার বয়স প্রায় 37-38। মিডিয়া আমাকে দেখলে বুঝতেই না, আপনি ছবিগুলো দেখলে বুঝবেন যে আমার বিয়ে হয়েছে, কিন্তু অলরেডি তো আমার বাচ্চা মেডিকেলে বইতে পড়ে। তো এগুলো অ্যাভয়েড করতাম, যার জন্য কোনো ভালো কাজ পেতাম না। একটা পর্যায়ে আমাকে শিক্ষা বুদ্ধি দিল, মা করা শুরু কর, সেফটি জায়গা শিখামু। এখন আমার ব্যস্ততা, আমি করোনার আগ পর্যন্ত ছিল শখ। 70 সালে আমি একটা সিনেমাও করি, প্রথম ইন্ডিয়াতে সাকিব খানের সাথে SK মুভিজের। তারপর থেকে এই পর্যন্ত 23টা সিনেমা করা হয়েছে। 23টা, সাকিবের সাথে 3টা, অপুর সাথে 2টা, বুবলির সাথে আছে। ডেফিনেটলি। এবং আপনি মিডিয়াতে আসার পরে, আপনার মিডিয়াতে আসার বয়স কত হলো? আমি এসেছি 15 সালে, প্রায় 11 বছর। 11 বছর, এক যুগ হতে যাচ্ছে। হ্যাঁ, তো এই করোনা পর্যন্ত শখ ছিল। করোনার সময় ঘরে বসে থেকে আমি সিদ্ধান্ত নিলাম এটা আমি পেশা হিসাবে নিব। কেমন, মানে এই জগৎটা কেমন আপনার কাছে, মানে সবকিছু মিলিয়ে, কাজের অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে? খুব কষ্ট শুরুটা খুব কষ্ট, একজন ক্যারেক্টার আর্টিস্টের জন্য খুবই কষ্ট হয়। প্রথমে তো পানি দিবে না বলতে নর্মাল ট্যাপের পানি খাবে, এগুলা হয় নাকি? জি, মেকআপ আর্টিস্ট মেকআপ দিবে না, দামিটা নর্মাল যাত্রার মেকআপ যেটা প্যানকেক সেটা দিবে। খাবার শুধু ফার্মের 2 পিস মুরগি আর ডাল। এই লেভেল তো জানা ছিল না। মানে হ্যাঁ, আমি জানি, আমাদের এখানে এসেছিলেন কিছুদিন আগে। বৈষম্য তৈরি ছিল, থাকবে, আছে বৈষম্যটা। এটা তো খুবই দৃষ্টিকটু। তো আমি যখন দেখলাম, আমি তো মেকআপ আর্টিস্ট, আমার কসমেটিক্স আছে, এরকম 2 একদিন ধাক্কা খাওয়ার পর আমি একটা আমার কসমেটিক্স ব্যাগ নিয়ে আমি সেটে চলে যেতাম। তখন মেকআপ আর্টিস্ট বুঝতো, হ্যাঁ উনি তো পুরনো জিনিস, ওনার প্রোডাক্ট তো অনেক ভালো। এইভাবে ভুলটা ভাঙাইতে হয়েছে। পানি আমি নিজে কিনে ফেলতাম বা বাসা থেকে নিয়ে যেতাম। আপনার মিডিয়াতে প্রত্যেকটা জায়গায় আপনাকে দমানোর চেষ্টা করবে, আপনাকে কিভাবে ফেলে দেওয়া যায় সেই চেষ্টাই করবে। কলিগদের তো প্রবলেম থাকে, কিন্তু আমরা এটা কাটিয়েছি। আমরা যে 8-10 জন মা আছি এই সময়, মিঠু আপা থেকে মনে করেন সাবিনা রনি, আমার পরও আরো 2 জন আছে, এই 10 জন আমরা খুব মজা করি, খুব আন্তরিকতা। আমার কাজ নেই, ও শুনলে পাগল হয়ে যায়। আমার কাছে বেশি কাজ আসছে, আমরা লিখি, এই তোমার এই ডেটটা খালি আছে, কাজটা দিয়ে দিই। সপ্তাহে 1 দিন 15 দিনে বসি, সুখ দুঃখের কথা শুনি, গান শুনি। নারীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটাই হচ্ছে ওই যে অফিসে ডাকার ব্যাপারগুলো, সামহাও পকর। এবং এটার জন্য যখন একটা কাজ ছাড়তে হয়, ধরুন আপনি খুব কাঙ্ক্ষিত একটা কাজ আপনি এক্সপেক্ট করে আছেন, খুব বড় একজন ডিরেক্টর, তার কাছে আপনি যাচ্ছেন, কাজটা পাবেন, কিন্তু আপনার এইটার কারণে কাজটা আটকে গেল। এটা তো মনোজাগতিকভাবে একটা ভয়ঙ্কর রকমের কষ্ট, কাজের প্রতি পুরো বৃতৃষ্ণা জন্মে যাওয়ার কথা। হ্যাঁ, আর পেমেন্ট তো শুরুর দিকে পাওয়াই যেত না। পেমেন্ট, রাইট, পেমেন্ট তো পাওয়াই যেত না। একবার আমি একটা
বিজ্ঞাপনের কাজে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ছিলাম। আমি টাকা পাইনি, আমি মোস্তফা সরোয়ার ফারুকী ভাইকে ওনার ইনবক্সে লিখেছিলাম, আমি জানি না আইডিটা সঠিক কিনা, ওনাদের এটা মানে এটা অরিজিনাল আইডি কিনা আমি জানি না, আমি লিখেছিলাম। ওরে বাপরে, আধা ঘন্টার মধ্যেই আমাকে ফোন দিছে লাইন প্রডিউসার, ফোন দিয়ে আমার বিকাশ নাম্বার তো ছিল না নাকি জানি না, আমার টাকা পাঠিয়ে দিয়েছে। তার মানে উনি খেয়াল করে, উনি পরে মেসেজ, ওইটা ওনার ফেক আইডি ছিল না। আমার 1500 টাকা মাত্র, উনি হয়তো আমাকে দেখেও নাই 50 জন আর্টিস্টের মধ্যে আমাকে হয়তো দেখেও নাই। না কিন্তু 1500 টাকা তো এটা কার জন্য তো অফকোর্স অনেক টাকা। কিন্তু দেখেন উনি কিন্তু এটা খেয়াল করেছে। তারপর ওনার কিছু শর্ট ফিল্মে কাজ করেছি, আমি রাধারণী ভাইয়ের শর্ট ফিল্মে কাজ করেছি, ওগুলো হয়তো প্রবলেম হয়নি। আমি এরকম একটা ঘটনা জানি, মানে কোন একজন প্রডিউসার, সে হচ্ছে গেস্ট যে আসে তাকে যে পেমেন্ট করা হয় সেটা থেকে অর্ধেক সরাই রাখে, লম্বা সময় ধরে এটা করেছে। করার পরে হুট করে একজন গেস্ট একবারে এমডি বরাবর কমপ্লেন করে দিচ্ছে যে এইরকম কেন। তারপরে যেটা হলো তার চাকরি চলে যায়, পরবর্তী সে অন্য প্রতিষ্ঠানে গিয়ে কাজ পেয়েছে। তো এইগুলো চোর ছাচোর সব জায়গাতেই কম বেশি আছে। হ্যাঁ, এবং আমরা আসলে যতটা বেশি বিনোদন পাওয়ার জন্য মানুষগুলোকে দেখি, এদের পেছনের গল্পটা যদি অনেকেই জেনে যায়, তো সবকিছুর পরে হচ্ছে কি জায়গাটা নিজে তৈরি করতে হয়, এবং এই জায়গা তৈরি করতে হলে সবার উপরে মনোযোগ দিতে হবে। আপনাকে যে কাজটা করতে আসছেন ওই কাজটা মনোযোগ দিয়ে করা। ফানি একটা জনরা দাঁড়াচ্ছে আপনার, অ্যাটাকিং বাট ফানি, দেখতে ভালো লাগে এবং মনে হয় যে না ঠিক আছে আমরা এখন হাসবো, আমরা একটু মজা পাবো। এটা কি খুব হুট করেই হয়ে গেল, নাকি কোন একটা কাজে খুব বেশি স্পার্ক করলেন, খুব বেশি মানুষ জানলো এটা, তারপর থেকে আপনি এই ধরনের কাজই করছেন? ঝগড়াটা শাশুড়ি বলি বা আমি করতে চাই না, এখন আমাকে দর্শক চায়। হ্যাঁ, আপনাকে মানায় কিন্তু এটাতে, এবং আপনার মানায় বলতে কি, মানে আপনি যে অভিনয়টা করেন আপনার ওই জায়গাটায় অন্য কাউকে রিপ্লেস করা যাবে না। হ্যাঁ, আমি জানি না, এটা হয়তো গড গিফটেড। আমার বাসায় আমার ছেলের বউ বিয়ে হয়েছে 6 বছর, এখনো রান্নাঘরে ঢুকিনি। সো সি প্র্যাকটিক্যাল লাইফ ইজ টোটালি ডিফারেন্ট, রাইট? আমার ছোট ছেলেকে বিয়ের সময়, এটা সেটেল ম্যারেজ, জিজ্ঞেস করছে, বাপের বাড়ি থেকে জিজ্ঞেস করে না বড় বউকে, তোমার শাশুড়ি কেমন? বলে যে শাশুড়ি, আমি তো একটা হোস্টেলে থাকি যেখানে একজন টিচার থাকে, খুব টেক কেয়ার করে। আর পর্দার মানুষজন জানতেছে তো পুরাই উল্টা। আল্লাহ, আমাকে দরজাল বলে, বুলা পা ডাকে, দরজাল বলে, মানুষ ভয় পায় অনেক সময়, দরজাল বলে। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। আচ্ছা, এই মুলার ঘটনাটা আমাকে একটু বলেন তো, এটা কি? এটা তো ডিরেক্টর আদিবাসী মিজান, সে তো আসলে ব্যতিক্রম ধর্মী মানুষ। হ্যাঁ, ডেফিনেটলি। নাটকটা তো 3 বছরে 2 মিলিয়ন হয়েছে মাত্র। হ্যাঁ, কিন্তু ওই ক্লিপটায় কি বলবো, ওয়ার্ল্ড ওয়াইড। আমার ছেলে আমেরিকা তার মামা শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে, হ্যাঁ ক্যালিফোর্নিয়ায়। ও মামি শাশুড়ি দরজা খুলে জামাই, এই জন্য তো আসলা না। ওকে, এইটা মানে আপনার যা বলছে স্ক্রিপ্ট ওইরকমই ছিল নাকি? না, আদিবাসী ভাইয়া স্ক্রিপ্ট তো ওনার থাকেই না, মাথায় থাকে সব। উনি বলেছে জিনিসটা এইভাবে করে, এইভাবে আমিও করেছি আমার মতো করে। আমি কিন্তু, আপনি খেয়াল করেছেন কিনা, আর্টিফিশিয়াল কিছু থাকে না আমার অ্যাক্টিং। আমি যেভাবে এখন কথা বলছি না, ওইভাবেই তো ওখানেই কথা বলি। আমি অ্যাক্টিং জানি না, আমি করতে পারি না। কোনো আফসোস আছে যে এত বছর ধরে কাজ করছেন যে এখনো আমি আসলে এই ধরনের কাজ করতে চাই, হাতে পাইনি? বা আফসোস তো আছে। আমি সাবির আলমের মতো, সাবির আলম আপার মতো প্রমিত বাংলায় কাজ করতে চাই, যেটা পান নাই আপনি এখনো? পেয়েছি কম। তারপরে শিল্পী সরকার অপুদের মতো স্টাইলিশ ব্লাউজ পরে কাজ করতে চাই, রোজি সিদ্দিকের মতো কাজ করতে চাই। আর মিঠু আপার ডুপ্লিকেট আসলে হওয়া সম্ভব না। মনের মিঠু আপার মতো এরকম অ্যাক্টিং করা আসলেই সম্ভব না। যেমন শামীমা নাজনীন আপা একটা ঘরানা নিয়ে কাজ করছে, ময়মনসিংহ নিয়ে, হ্যাঁ, ওনাকেও তো রিফ্লেক্স করা সম্ভব না, কিন্তু ভ্যারাইটি কাজ তো মিঠু আপাই করে, তো এটা সম্ভব না। কিন্তু খুব ইচ্ছে আমার। মনে মিঠু আপা অসাধারণ মানুষ, ভেতর বাইরে একদম। আমার খুব ইচ্ছে করে আমি শহরে কাজ করি, উত্তরায় কাজ করি, শুদ্ধ ভাষায় কাজ করি। আমার বাচ্চারা মাঝে মাঝে বলে যে তুমি তো শুদ্ধ ভাষা ভুলিয়ে গেছো মা, আগে তো টুকটাক একটু বলতে, এখন তো বলোই না। খুব ইচ্ছে করে। আমার কষ্ট হয় ইদানিং, আরো সম্ভব হয় না, এই জন্যে 1 মাস 1.5 মাস আগে ইউটিউব নতুন চ্যানেল, নতুন ডিরেক্টর আমাকে খুঁজে বের করে। আমি ডিরেক্টর চিনি না, চ্যানেলের নামও শুনিনি, নায়িকাও চিনি না।
আমাকে ডবল পেমেন্ট দিয়ে আমার ডেটটা 1.5-2 মাস আগে নিয়ে নেবে। এটা হচ্ছে যার জন্য ভালো কাজ পাচ্ছি না আমি। ও আসছে এই যে 1-2 তারিখেও খুব ভালো কাজ আসছে, মাহিদুল রাকিবের খুব ভালো কাজ। আমি আমার লাইফে 3টা জিনিস শিখেছি ইন্ডিয়া থেকে, সিনেমায় ডিসিপ্লিন, টাইমিং, কমিটমেন্ট। বাংলাদেশের একজন ক্যারেক্টার আর্টিস্ট বলি বা যারা এই জায়গাটাকে অনেক বড় স্বপ্ন হিসেবে দেখেন জীবনে, এখানে ক্যারিয়ার করাটা ইকোনমিক্যালি কতটা টাফ, মানে অর্থনৈতিকভাবে কতটা সাপোর্টিভ আসলে? মেয়েদের জন্য একটু সুবিধা হলো, পুরুষদের জন্য খুবই কঠিন, খুবই আসা উচিত না, আসা উচিত না। আর ভাষা নিয়ে কথা বললাম তো, আমাদের থিয়েটার অনেক আর্টিস্ট আছে যারা মানে আঞ্চলিক ভাষা পারে না বলে কাজ পায় না। আপনি যখন সময় পান কাদের কাজ দেখেন, যে কাজগুলো সমসাময়িক খুব ভালো কাজ হচ্ছে? আমি প্রচুর নাটক দেখি, সবার কাজ দেখি। আমার চোখের সামনে যেটা ভালো আসছে, অনেক ছোট চ্যানেল আমি দেখব, যদি আমার কাছে আটকে যায় আমি এটা দেখব। আর আগে নাটক তো দেখি, হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখি, আর বিপাশা হায়াত, শমিকা স্যার কি অ্যাক্টিং, তখন আফসোস বেড়ে যায়, ইস আমি যদি ওই সময়টা আসতে পারতাম। ওনারা তো আমার বয়সী বা একটু বড়, একটু ছোট। না, আপনি আপনার জায়গা থেকেও অসাধারণ কাজ করছেন। আপনি যে অবস্টাকেলগুলো পার করে এসেছেন সেটা কজনই বা জানে। কি হতো, আমার ফ্রেন্ড সার্কেল অনেকে মরে গেছে, অনেকে বিছানায় প্যারালাইজড। মেয়েদের কিন্তু 50 বয়সটা কিন্তু কম না, 49-50 অনেক বয়স কিন্তু। আল্লাহ সুস্থ রেখেছেন, এটাই তো বড় কথা। হ্যাঁ। সো আপনার দিন শেষে যেটা হয়, এখন 2 ছেলের কেউ তো কাছে নাই বলতে গেলে, আছে না, বড় ছেলের ডাক্তার পরিবার আমার সাথে আছে, আপনার সঙ্গে আছে, ছোটটা আমেরিকায়, এবং ডাক্তার পরিবারকে আমি পাঠিয়ে দেবো। ওকে, এইবার সিদ্ধান্ত নিয়েছি এফসিপিএস কমপ্লিট করলে ওদেরকেও কোথাও পাঠিয়ে দেবো। তারপর পুরোপুরি একা? তারপরে আমি ওদের দুজনের কাছে বেড়াতে যাব, উত্তরা শিফট হবো, মাঝে মধ্যে ভালো ভালো বেছে বেছে কাজ করবো। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। আমাকে যারা প্রপোজ করতো বা আমাকে যারা চাইতো, ভালো মানুষ ছিল, চাইলে আমি নতুন করে জীবন গড়তে পারতাম, এবং লুকিয়ে লুকিয়ে হয়তো আমি ভালোবাসতাম, হয়তো বা। কিন্তু আমার বাচ্চা কখনোই মানুষ হবে না, কখনোই হবে না। আমি গ্যারান্টি দিতে পারি, সেকেন্ড ম্যারেজ করলে সৎ বাবা সৎ মায়ের ঘরে সন্তান কখনো ভালো থাকে না, কখনো না। কেউ যেন বিয়ে না করে, আর মেয়েরা বেশি আর কি। কারণ ছেলেদের জন্য আসলে ডিফিকাল্ট একা থাকা, রান্না বান্না, খাওয়া, অসুস্থতার সেবা যত্ন। কারণ একটা পুরুষ মানুষের ঘরে ইয়াং কাজের মেয়েও কাজ করতে যায় না, তাহলে তার জন্য অসুবিধা নেই, করা উচিত।